পশ্চিম গ্রামের ওপারে নদীটা অনেক বছর আগেও এমন ছিল, কিন্তু এখন যেন আরো বিষণ্ণ। বৃষ্টি পড়ে টুপটাপ, তবুও মানুষের পেট চালাতে হলে রোদ বৃষ্টি কেউ দেখে না। আর যদি একটা মাছ পাই, জবা এতদিন ধরে বলে চলেছি মুড়ি ঘন্টা, কিন্তু পুঁটি মাছ আর কাটা ছাড়া আর কিছুই তো পাই না। মীরা, ওই হাঁড়িটা ভালো করে মেজে দে মা। যদি তোর বাপ কিছু মাছ নিয়ে আসে, রান্না করতে হবে। তেল হলুদ তো কমই আছে। তুই যদি মুড়ি ঘন্ট বানাস, দাদিও চুপ করে খাবে। কিন্তু মা, এতদিন পর আজ কি বড় মাছ পাওয়া যাবে? না জানি, কিন্তু আশা তো ফুরায় না মা। সুবল ছোট একটা নৌকায় বসে নদীর হালকা ঢেউয়ের মাঝে ভাসছে। এ দিয়েই বা কি হবে? মীরা কি খুশি হবে? জবার মুখে কি হাসি আসবে? বৃষ্টির ফোঁটা মাথায় নিয়ে হাতে মাছের ছোট হাঁড়ি সুবল ফিরে আসে। এই দিয়েই চলবে, পেঁয়াজ একটু বেশিই দিতে হবে। মায়া হাসলে মাছ ছোট হলে উৎসব লাগে। না মা, আজও মুড়ি ঘন্ট হলো না। এই বউ তো কয়বারের রান্নায় মুড়ি ঘন্টের নাম নেয়। বাপের বাড়িতে হয়তো খাইছে, এখানে স্বপ্ন দেখায়। আমি তো আর কারো জন্য না, এই সংসারের জন্য। মা, মুড়ি ঘন্ট না হোক, গন্ধটা দারুণ। গন্ধ দিয়ে যদি পেট ভরতো, তাহলে গরিবরা রাজা হতো। রাত বাড়ে, বৃষ্টি থামে না। আকাশ কালো, বিদ্যুৎ চমকায়। মাটির বাড়ির ছাদে টিনের ওপর বৃষ্টির আওয়াজ যেন জমে থাকা কষ্টগুলো ধুয়ে দেয়। জবা, কাল যদি নদী ফুলে ওঠে, তবে আরেকবার যাব। একটা বড় মাছ আজ না তো কাল ধরতেই হবে। আমি তো চাই না তুমি ভিজে ভিজে অসুস্থ হও। বাবা তো নদীর রাজা, এবার একটা বড় মাছ আনো বাবা। আমি জানি বাবা, তুমি চেষ্টা করেছো। তুমি একদিন একটা বড় মাছ আনবে, আর তখন মা শুধু রান্না নয়, গর্বও করবে। রাত ভর বৃষ্টি থামে না। টিনের ছাউনিতে টিপ টিপ শব্দ, আর বাহিরে গ্রামের কাদা রাস্তা, নদী, সব একাকার। এই বৃষ্টি থামবে তো সুবল? সকালবেলা রোদ ওঠে না, আকাশ মেঘলা, কিন্তু নদীর বুক যেন ফুলে ফেপে উঠেছে। আজ যদি না পাই, তাহলে কাল আবার যাব, কিন্তু একবার অন্তত একটা কাতল মাছ হলেই হয়। এটা তো সাধারণ কিছু না, এ ওজন নিশ্চয়ই বড় কিছু। ধীরে ধীরে জাল ওঠে, আর তার মাঝেই ওঠে একটা বিশাল কাতল মাছ, সোনালি ভারী, আর চোখে ঝলক। মা, মা, বাবা কাতল মাছ এনেছে, বড়, একদম বিশাল।
আল্লাহ, এই মাছ তুমি কোথায় পেলে? নদী আজ নিজেই দিয়ে দিল। বোধহয় আমাদের ঘরের কষ্ট একটু বুঝেছে। এই কাতল মাছ দিয়ে যদি রান্নাটা ঠিক মতো না করিস তবে সব মাটি। আজ আপনি মুখে না বললেও বুঝে যাবেন মা, এই রান্নাটা শুধু পেট ভরাবে না, মনও ভরাবে। ঘর জুড়ে গন্ধ, তেল গরম, পেঁয়াজ কাটা, রসুন বাটা, আর হাঁড়িতে সোনালি রঙে কাতল মাছের টুকরা ভাজা হয়ে উঠছে। মা, আজ দাদি কিছু না বললেও বুঝে যাবে তুমি কি করেছো। এই একটা রান্নায় আমি হয়তো শুধু বউ না, এই ঘরের গন্ধ হয়ে উঠব। মাটির ঘরের উঠানে বসে সবাই, এক থালায় ভাত, তার পাশে কাতল মাছের মুড়ি ঘন্ট। এই রান্না শুধু ভালো না, এই ঘ্রাণ স্বাদ আমি ভুলবো না। তাহলে বইয়ের জয় হলো মা। বউয়ের না, ঘরের জয় হয়েছে। সত্যিকারের খাবার কেবল ক্ষুধা মেটায় না, তার সম্পর্ক জোড়া দেয়, দূরত্ব ভাঙে, আর ভালোবাসাকেও জীবিত রাখে। ভোরে গ্রামে হাঁটার মতো শান্তি আর কোথাও নেই, কিন্তু ইব্রাহিমের জীবনে সে শান্তির জায়গাটুকু যেন দুর্ভাগ্যর ধুলোয় ঢাকা। সে গ্রামের একজন গরিব কৃষকের ছেলে, দিন চলে কোনো মতে। আল্লাহ, এতদিন দোয়া করলাম, তবু কিছু হয় না। মার মুখে হাসি দেখার স্বাদ, কিন্তু কপাল তো কেবল ফাঁকা ফোঁকে। বাপ, আজ তো জমিনে কাজ নেই, একটু হাটে গিয়ে 2 কেজি চাল আনবি তোর মামার দোকান থেকে। ধার দিলে দিব মা, আর না দিলে একটু পান্তা খেয়ে মাঠে যাব। 3 দিন হলো ঘরে চাল নেই। ইব্রাহিমের বাবা মারা গেছে 2 বছর আগে, সব দায়িত্ব এখন তার ঘাড়ে। গ্রামের ধনী কৃষক হারুন চাচা, তার একমাত্র মেয়ে মায়া, পড়াশোনা জানা, গায়ের রং ফর্সা, স্বভাব শান্ত। আম্মা, আমি বলছি আমি বিয়ে করব একজন ভালো মানুষকে, টাকা নাই তাতে কি। তুই পাগল হইছস? ইব্রাহিম গরিব চাষা, তারে জামাই করবি? শোন, তুই যদি বিয়েতে রাজি থাকিস আমি কিছুই বলতে পারি না, কিন্তু গ্রামের লোকজনের কথা সহ করতে পারবি তো? আমি ইব্রাহিমকে সম্মান করি, সে পরিশ্রমী, সৎ, এটাই আমার স্বপ্নের মানুষ। এক সময় অনেক আপত্তি সত্ত্বেও বিয়েটা হয়, কিন্তু সে বিয়েতে ছিল না উৎসব, না আনন্দ, ছিল শুধু একরাশ প্রশ্ন। ওই দেখ, জামাইয়ের পায়ে জুতা নাই। মায়া এত সুন্দর, এই ছেলেটারে পাইলো কিভাবে? ইব্রাহিম চুপ করেছিল, সে জানে মানুষের মুখের কথাই নয়, কাজের মাধ্যমে নিজেকে প্রমাণ করতে হবে। বিয়ের পর ইব্রাহিম হারুন চাচার বাড়িতেই থাকে, জামাই হিসেবে নয়, যেন এক কাজের লোক। এই ইব্রাহিম, পুকুর থেকে পানি তুলে আনো, সকালে হাঁড়ি মাজছো না কেন? ইব্রাহিমকে ছোট করতে মার যেন আনন্দ লাগে। আমি এসব সহ্য করতে পারি মায়া, কিন্তু একদিন নিজের ঘর তুলবো, দেখবা। আমি জানি তুমি পারবা, আমি তোমার পাশে আছি। একদিন হারুন চাচা অসুস্থ হয়ে পড়ে,
চাষের জমি দেখাশোনা করার কেউ থাকে না, সব দায়িত্ব পড়ে ইব্রাহিমের উপর। তুই কি পারবি সব সামলাতে? আমি চেষ্টা করব চাচা, শুধু দোয়া কইরেন। এই ইব্রাহিম তো সত্য পরিশ্রমী, ধনির বাড়িতে গিয়েও তার অহংকার নাই। একদিন হাটে ইব্রাহিম নিজের ফসল নিয়ে যায় বিক্রি করতে। লোকজন দেখে পরিপাটি পোশাকে মাথা উঁচু করে হাঁটে। এই তো ইব্রাহিম ভাই, আপনি তো এখন সম্মানিত মানুষ। সম্মান আছে কষ্টের পরেই ভাই, আমি এখনো গরিব জামাই আছি। এক সন্ধ্যায় ইব্রাহিম বাড়ি ফিরে দেখে মায়া তার জন্য অপেক্ষা করছে। আজ তুমি সবার মুখ বন্ধ করে দিলি। আমি তো শুধু তোমার ভালোবাসার দাম দিতে চেয়েছিলাম। এক বছর পেরিয়ে গেছে। ইব্রাহিম এখন নিজের ঘর তুলেছে, মাটির দেওয়াল, টিনের ছাদ, গাছের ছায়ার পাশে। এটাই তার নিজের দুনিয়া, যেখানে অপমানের জায়গা নেই, আছে আত্মমর্যাদা। এই ঘরটা আমার রাজপ্রাসাদের চেয়েও ভালো। এই রাজপ্রাসাদের রাজাও কিন্তু এখনো সকালে উঠে মাঠে যায়। জামাই বলে গায়ে বসে থাকেনি, মাঠে নেমেছে। এমন জামাই পেলে মেয়ের কপাল খোলে। শ্বশুর হারুন চাচার শরীর ভেঙে পড়ে, আগের মতো চাষের জমিতে যেতে পারে না। ইব্রাহিমকে ডেকে বলে, তুই মায়ার স্বামী, আমার নিজের ছেলের চেয়েও বেশি আপন। আমার জমির একটা ভাগ তোকে দিয়ে দিতে চাই। না চাচা, আমি কিছুই চাই না, শুধু দোয়া কইরেন মায়ের মুখে যেন কষ্ট না আসে। একদিন রাতে হঠাৎ চিৎকার, ইব্রাহিমের চাষের জমিতে আগুন লেগেছে। আমাদের সব শেষ হয়ে যাবে ইব্রাহিম। না মায়া, আমি আবার শুরু করব। আগুন সব পুড়িয়ে দেয়, কিন্তু পুড়াতে পারে না ইব্রাহিমের সাহস। আমরা গরিব, কিন্তু মাথা নিচু করব না। চলো একসাথে শুরু করি নতুন কিছু। এক বছর পরে গ্রামে হয় ধান উৎসব। সবাইকে অবাক করে ইব্রাহিমকে সম্মাননা চাষী ঘোষণা করা হয়। যে ছেলে অপমানের মুখে হাসে, সে একদিন সর্দার আসনে বসে। ইব্রাহিম শুধু একজন জামাই না, সে এখন গ্রামের গর্ব। তুমি গরিব ছিলে, তাই মানুষ তোমায় ছোট করেছিল। আর তুমি ভালোবেসেছিলে, তাই আমি আজ এত বড় হয়ে উঠেছি। গরিবই কোনো অপরাধ নয়। আত্মসম্মান আর ভালোবাসা থাকলে মানুষ ভাগ্য নিজে বদলে দিতে পারে।